আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা না কয়েকটা বিষয় যেটা প্রতিনিয়ত আমাদের সাথে ঘটতেছে এবং এইসব বিষয় থেকে আমরা বের হতে পারতেছি না। মনে করেন আপনি বাইরের কোনো দেশে আছেন, একজন প্রবাসী মানুষ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার কোনো একজন বন্ধু বা পরিচিত কেউ বললো যে আপনার অ্যাকাউন্টে আমি কিছু টাকা আনাইতেছি, আনানোর পরে আমি এই টাকাগুলো আমাকে দিয়ে দিবেন। তো দেখা গেছে আপনাকে হয়তো প্রতি সপ্তাহ 10-15 দিন অনেকে বলতেছে ভাই আমার কিছু টাকা এনে দেন। বিশেষ করে দুবাইতে যেটা ঘটে যে আপনাকে 3,000 বা 5,000 দিন আপনার অ্যাকাউন্টে সে অন্য অ্যাকাউন্ট থেকে আনাইতেছে। আনানোর পরে হয়তো আপনাকে 50 টাকা 100 টাকা দিয়ে দিল যে ভাই এটা আপনি রাখেন, এবং আপনি তাকে প্রতিনিয়ত এই টাকাটা উঠে দিতেছেন। কিছুদিন পরে 1-2 মাসে যখন আপনার অ্যাকাউন্টে 20-25 হাজার দিরহাম সে লেনদেন করাইবে, তখন যেই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসতেছে সেই অ্যাকাউন্টওয়ালা কিন্তু আপনার উপরে কেস দিয়ে দিতেছে। কেস কিনতেছে যে অথবা আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতেছে ভাই আমি আপনার অ্যাকাউন্টে 4বারে 20,000 দিরহাম দিছি, আমার টাকাগুলো ফেরত দেন। তো আপনি যখন ফেরত দিতে যাবেন তখন তো আপনি বলবেন ভাই এই টাকাটা তো আপনার না, আপনি আমার অ্যাকাউন্টে দিচ্ছেন, আপনার বন্ধু তো টাকাটা নিয়ে গেছে বা আপনার পরিচিত লোকটা নিয়ে গেছে। তখন সে আপনার সাথে বিভিন্ন রকম তর্ক করবে, তর্ক করে সেই মেসেজগুলো নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে আপনার উপরে কেস করবে যে আমি তার সাথে লেনদেন করেছি বা তার সাথে আমি কোনো ব্যবসা বাণিজ্য করেছি, এখন সে আমার টাকা দিতেছে না। এবং তার কাছে যেহেতু প্রুফ আছে, কারণ আপনার অ্যাকাউন্টে সে টাকাটা ট্রান্সফার করেছে, সেই হিসাবে সে কিন্তু কেসটা করতে পারবে। কেস করার পরে আপনাকে অবশ্যই তার টাকা রিটার্ন দিতে হবে। আপনার যে মানুষটা আনাইছে সে হয়তো আপনার সাথে যোগাযোগও করবে না। এদেশে আমরা অনেকের সাথে পরিচয় হই, তার ঘরবাড়ি পর্যন্ত আমরা জানি না। সো আপনাদের নিজেদের অ্যাকাউন্টে আপনার নিজস্ব টাকা ছাড়া, পার্সোনাল কোনো টাকা ছাড়া অন্য কারো টাকার লেনদেন করবেন না, এবং অন্য কারো টাকা আপনাদের অ্যাকাউন্টে আইনও দিবেন না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংকের যে কার্ডগুলো, এইসব নিয়ে আমরা প্রতিনিয়তই বিপদে পড়ি। বিশেষ করে আপনার অ্যাকাউন্ট থেকে যদি কখনো দেখেন 100 বা 200 দিরহামের কোনো ব্যালেন্স কেটে গিয়েছে, যেটার সম্পর্কে আপনি জানেনও না বা আপনি কোনো জায়গায় দেনও নাই, তো সাথে সাথে আপনি ব্যাংকে রিপোর্ট করবেন এবং আপনার অ্যাপস থেকে আপনার কার্ডটা ব্লক করবেন। অনেক জায়গায় আমরা কার্ড ইউজ করি বা পাঞ্চ করি যেখানে আমরা জানি না আসলে এটা অথেন্টিক কোনো কিছু কিনা না। কেউ একটা লিঙ্ক দিল, ওইখানে হয়তো আপনি 20 টাকার একটা জিনিস কিনলেন বা 50 দিরহাম একটা জিনিস কিনলেন, কেনার পরে ওইখানে কার্ডটা ইউজ করলেন। পরবর্তীতে তারাই কিন্তু আপনারা অনেক জায়গায় কার্ড ইউজ করে। সো কার্ড সব জায়গায় ইউজ করবেন না। যেখানে ট্রাস্টেবল যদি কোনো ওয়েবসাইট থাকে বা অনলাইনে কোনো জায়গায় পেমেন্ট করতে হয়, সেখানেই কার্ড পেমেন্ট করবেন। আর বিশেষ করে ক্রেডিট কার্ড, আমরা অনেকেই জানি না বর্তমানে হয়তো কারো 5,000-7,000 দিরহাম স্যালারি, ব্যাংক থেকে অফার আসার পরে আমরা ক্রেডিট কার্ড নিয়ে নিই। ক্রেডিট কার্ডের অনেক খারাপ সাইটও আছে এবং ভালো সাইটও আছে। যদি আপনার মনে করেন যে আপনি ক্রেডিট কার্ড সঠিকভাবে ইউজ করতে পারবেন, তাহলেই আপনি ক্রেডিট কার্ড নিতে পারেন। না হলে অযথা ক্রেডিট কার্ড নেবেন না। বিশেষ করে আপনি হয়তো কোনো জায়গা থেকে কোনো কিছু কিনবেন, দিবেন, মান্থলি আপনি মনে করবেন তো আমি তো এই টাকাটা দিলে আমার ক্রেডিট কার্ডটা পরিশোধ হয়ে যাবে। আসলে তা না। আপনি যদি টাইম মতো ইনস্টলমেন্ট না দেন, সেক্ষেত্রে আপনার টাকার অঙ্কটা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে। সো আমার মনে হয় যে যদি আপনি স্টেবল না থাকেন এবং আপনার কোনো ব্যবসা না থাকে, আপনার যদি ক্রেডিট কার্ড ইউজ করার মতো কোনো সোর্স না থাকে বা আপনি টাকাটা যদি পেমেন্ট না করতে পারেন, সেক্ষেত্রে না নেওয়াটাই ভালো। কারণ আপনার স্যালারি 3,000 দিরহাম, আপনি নিয়ে নিচ্ছেন 10,000 দিরহাম বা 20,000 দিরহাম ক্রেডিট কার্ড। তো দেখা গেছে আপনার মানে ইউজ করাটা অনেক খারাপ দিকে আপনি ইউজ করে নেবেন, তারপরে এই টাকাটা ভর্তুকি দিতে পারবেন না। আমরা যারা এদেশে আছি প্রায় অনেকেরই গাড়ির ফাইন প্লাস অফিসের ফাইন, লাইসেন্সের ফাইন, অনেক রকম ফাইন থাকে। তো অনেক সময় দেখবেন কেউ আপনাকে হয়তো ফোন করবে বা আপনার কাছে কোনো ওটিপি আসবে যে আপনার ফাইন পে করার জন্য, অথবা আপনাকে কেউ রিকোয়েস্ট করবে বা আপনাকে বলবে যে আপনি 50% ফাইন পে করলে পুরোটা হয়ে যাবে। পরবর্তীতে দেখা গেছে আপনার অ্যাকাউন্ট নাম্বার ইউজ করে, আপনার ওটিপি ইউজ করে তারা কিন্তু টাকাটা আপনার হাত থেকে হাতিয়ে নেবে। তো আপনার ফাইন বা কোনো কিছু যদি পে করতে হয়, যেই ডিপার্টমেন্টের ফাইন অথবা যেই জায়গার ফাইন, ওইখানে গিয়ে অথবা ওদের অনলাইনে পেমেন্ট করবেন। কিন্তু যদি এরকম দেখেন আপনি দুবাই পুলিশ বা কোনো একটা জায়গা থেকে আপনার কাছে ওটিপি আসছে, তাহলে এই ওটিপিটা আপনার সাধারণ দিবেন না। এটা কেন বলতেছি, মনে করেন একজনের উপর একটা ফাইন আছে, সে কী করলো, তার ফাইন সে পে করতে গেল কোনো একটা গভর্নমেন্টের ওয়েবসাইটে, যাওয়ার পরে আপনার ব্যাঙ্ক ডিটেলস সে দিয়ে দিল, দেওয়ার পরে ওটিপিটা আপনার কাছে আসলো। তো আপনি মনে করলেন ওই গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে দিছে, সে ফোন করে আপনার সাথে এমনভাবে কথা বলবে যে ওই অফিসারই আপনার সাথে কথা বলতেছে। তারপর আপনার কাছে ওটিপি নিয়ে নিবে, ওর ফাইন পে হয়ে যাবে আর টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। প্রায় আমাদের মোবাইলে, মেসেজে, তারপরে জিমেইলে আমরা দেখি যে কেএফসি এবং বিভিন্ন বড় বড় কোম্পানি প্রমোশন দিতেছে যে আপনি যদি এখন এই পিৎজা বা এই খাবারটা কিনেন বা এই কাপড়টা যদি কিনেন, আপনাকে 50% ডিসকাউন্ট দেওয়া হবে, লিঙ্ক দেওয়া থাকে। আমরা যে লিঙ্কে ক্লিক করব তখন কিন্তু আমাদের সব ইনফরমেশন ওই লিঙ্কে অনেক সময় চলে যায়। আবার আপনি যদি কিনতে যান, ওইখানে 50% ডিসকাউন্ট দিয়ে সেম তাদের ওয়েবসাইটের মতো ওয়েবসাইট বানানো, আপনি যদি সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে কিনতে চান, তখন দেখা গেছে ওই 50% টাকা তো নিয়ে নিবে, বাট আপনার কোনো প্রোডাক্ট পাবেন না এবং এর চেয়ে বেশি টাকা আপনার অ্যাকাউন্ট থেকে চলে যেতে পারে।
আমরা অনেকে অনেক জায়গায় বিশেষ করে বাহিরের ভিসাতে কাজ করি, তো কাজ করলে দেখা গেছে যে আমরা পেমেন্ট করে দেয় ভিসা রিনিউয়ালের জন্য। তবে আপনার সাবধানতার জন্য বলি, আপনি যখন পেমেন্ট করবেন ভিসা রিনিউয়ালের জন্য অথবা নতুন ভিসার জন্য, আপনি আইসিপি অ্যাপসে গিয়ে আপনি আগে দেখবেন যে আপনার লেবার পেমেন্ট হয়েছে কিনা না। অনেক সময় লেবার পেমেন্ট না করেও কিন্তু ভিসা করা যায়, আর যদি বা রিনিউয়াল করা যায়, বেশিরভাগই লেবার পেমেন্ট না করে রিনিউয়াল করা যায়। ওরা যদি আপনার যে কোম্পানি থেকে আপনি ভিসা নিয়েছেন, ওরা যদি আপনার লেবার পেমেন্ট না করে, এটা একটা চুরি বলা যায়, লেবার পেমেন্ট না করে এবং আপনার ভিসা রিনিউ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লেবারের প্রতি মাসে 100 দিরহাম করে ফাইন আসবে। আমরা অনেকেই ব্যাংকিং লেনদেন করি, মনে করেন কারো স্যালারি 2000 দিরহাম অথবা 10,000 দিরহাম, তো আমরা বিভিন্ন কাজের জন্য বা পার্সোনাল কোনো বিজনেসের জন্য দেখা যায় আমাদের প্রতিনিয়ত এই ব্যাংকে লেনদেন চলে। কখনো কোনো মাসে 20,000, কোনো মাসে 30,000 আসে। এরকম যদি আসে, আপনি যদি নিশ্চিন্তে থাকেন যে আমার তো অনেক বছর হয়ে গেছে, আমার ব্যাংকের কোনো প্রবলেম হইতেছে না, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে কোনো সময় সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে আপনার অ্যাকাউন্ট ব্লক করা হবে। সো আপনাদের যে স্যালারি আছে, স্যালারি থেকে একটু বেশি হয়তো লেনদেন করতে পারেন। মনে করেন আপনার কাছে 5,000 দিরহাম আছে, আপনি 10,000 দিরহাম লেনদেন করতে পারেন, বা আপনার অ্যাকাউন্টের যে লিমিট আছে এই লিমিটের মধ্যে লেনদেন করতে পারেন। যদি লিমিট ক্রস করতে চান, তখন আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি, আমাদের কিছু জিনিস মেনটেন রাখা খুবই জরুরি। বিশেষ করে আমাদের ব্যাংকিং যে সিস্টেমটা বা মোবাইলে বা বিভিন্ন রকম লিঙ্ক আছে, এইসব ক্লিক থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ আমাদের যেই মান্থলি আমরা যে একটা ইনকাম করতেছি, যদি একটা এরকম একটা ফ্রডে পড়ি, দেখা গেছে আপনার 6-7 মাসের ইনকাম একসাথে চলে যাবে। আর এইসব দেশে আপনার কোনো একটা আইন কানুনের দিক দিয়ে বা কোনো কেসের দিক দিয়ে যদি যান, আপনার প্রুফ চাইবে। আপনি যখন নিজে কোনো জায়গায় আপনার ব্যাংকের ইনফরমেশন দিয়ে দিবেন, ব্যাংকের কার্ড নাম্বার দিয়ে দিবেন, বা নিজে কোনো লিঙ্কে ক্লিক করে নিজে যদি ধরা খান, সেক্ষেত্রে আপনি কেসও করতে পারবেন না। কিন্তু অন্য কেউ যদি আপনাকে ফ্রডের শিকার বানাইয়া যদি আপনাকে বিপদে ফেলাইতে চায়, সে কিন্তু পারবে। সো আপনার অ্যাকাউন্টে, আপনার কার্ডে অন্য কারো লেনদেন করবেন না, আর অযথা যে কোনো জায়গায় আপনার কার্ড ইউজ করবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।